আজকের আলোচ্য বিষয় হলো মৌলের চিহ্ন, সংকেত ও যোজ্যতা। তোমরা সকলেই জানো যে আমরা টেলিভিশনকে ছোট করে টিভি বলি। তারপর কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে সিপিইউ বলি। এরকম আরও অনেক কিছু আছে যেগুলোর আমরা শর্ট ফর্ম ইউজ করি। সেরকম বিজ্ঞানের ক্ষেত্রেও মৌলগুলির নাম সহজে প্রকাশ করার জন্য আমরা এরকম শর্ট ফর্ম বা চিহ্ন ব্যবহার করে থাকি। এছাড়া মৌলগুলি যখন যৌগ গঠন করে, যৌগগুলির ক্ষেত্রেও তাদের সংকেত প্রকাশ করার জন্য মৌলের এই চিহ্নগুলির দ্বারা সহজে প্রকাশ করা যায়, বা যৌগে কী কী মৌল থাকে তা সংক্ষেপে বোঝাতে সুবিধা হয়। বিজ্ঞানীরা মৌলগুলির নাম সংক্ষেপে প্রকাশ করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছেন। কিছু মৌলের ক্ষেত্রে মৌলগুলির ইংরেজি নামের প্রথম অক্ষরটা বড় হাতের লিখে তাদের চিহ্ন প্রকাশ করা হয়। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম অক্ষর এইচ, তারপর অক্সিজেনের ক্ষেত্রে প্রথম অক্ষর ও, কার্বনের ক্ষেত্রে প্রথম অক্ষর সি, নাইট্রোজেনের ক্ষেত্রে এন, বোরনের ক্ষেত্রে বি, সালফারের ক্ষেত্রে এস, ফসফরাসের ক্ষেত্রে পি, আয়োডিনের ক্ষেত্রে আই, ফ্লুরিনের ক্ষেত্রে এফ। এইভাবে চিহ্নগুলিকে প্রকাশ করা হয়ে থাকে। এখন প্রকৃতিতে প্রায় 92টি মৌল আছে, তাই প্রত্যেক ক্ষেত্রেই এই পদ্ধতি অবলম্বন করা সম্ভব নয়। কারণ আমরা জানি ইংরেজি বর্ণমালাতে 26টি অক্ষর আছে, তাই আমরা যখন এই 92টি মৌলের চিহ্ন প্রকাশ করতে যাব, যদি প্রথম অক্ষরটা ধরে লেখার চেষ্টা করি, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে একই চিহ্ন দুবার বা তিনবার বা আরও অনেক বেশিবার ব্যবহৃত হয়ে যেতে পারে। যেমন কার্বন, ক্যালসিয়াম, কোবাল্ট এই তিনটি মৌলের প্রথম অক্ষরই সি। তাই যদি আমরা সি চিহ্ন ব্যবহার করি, তাহলে সি দ্বারা কার্বন, ক্যালসিয়াম বা কোবাল্ট তিনটেকেই বোঝানো হয়ে যাবে। সেক্ষেত্রে প্রত্যেকটাকে আলাদাভাবে চিহ্নিত করা যাবে না। তাই এই পদ্ধতিতে ক্যালসিয়াম এবং কোবাল্টকে চিহ্নিত করা সম্ভব নয়। এর জন্য আরেকটি পদ্ধতি আছে, যেখানে মৌলের নামের প্রথম দুটি অক্ষর ব্যবহার করে মৌলগুলির চিহ্ন লেখা হয়। সেক্ষেত্রে ক্যালসিয়ামের চিহ্ন হয়ে যাবে CA, কিন্তু মনে রাখতে হবে এক্ষেত্রে প্রথম অক্ষরটি হবে ক্যাপিটাল লেটার এবং দ্বিতীয় অক্ষরটি হবে স্মল লেটার। তোমরা এবার মৌলগুলির ইংরেজি বানান দেখে নিজেরাই বলতে পারবে যে মৌলগুলোর চিহ্ন কী কী হবে। যেমন প্রথমে রয়েছে কোবাল্ট। কোবাল্টের ইংরেজি নামের বানান দেখো COBALT। এখানে CO প্রথম ফার্স্ট দুটো লেটার, তাই মৌলটার চিহ্ন হবে CO। মনে রাখতে হবে যে প্রথমে সিটা বড় হাতের ক্যাপিটাল এবং লাস্টে ওটা দ্বিতীয় যেটা বসবে সেটা হচ্ছে ছোটো হাতের ও হবে। একইভাবে পরেরগুলো যেমন আছে হিলিয়াম HE, লিথিয়াম LI, বেরিলিয়াম BE, বেরিয়াম BA, ব্রোমিন BR। এই দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রেও কয়েকটি ক্ষেত্রে সমস্যা রয়েছে, যেমন ক্লোরিন আর ক্রোমিয়াম। উভয়ের ক্ষেত্রেই ফার্স্ট দুটো অক্ষর হচ্ছে CH। সেরকম একই রকম ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই প্রথম দুটো অক্ষর MA। তাই এই সমস্যা দূর করার জন্য বিজ্ঞানীরা করলেন কি না, প্রথম অক্ষরের পাশে দ্বিতীয় অক্ষরের বদলে তৃতীয় অক্ষরটা বসালেন। তাহলে ক্লোরিনের চিহ্ন Cl, ক্রোমিয়ামের চিহ্ন Cr, ম্যাঙ্গানিজের চিহ্ন Mn আর ম্যাগনেসিয়ামের চিহ্ন Mg হচ্ছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে সোনা রূপোকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডেকে থাকে, বা বিভিন্ন দেশেও বাইরের দেশেও বিভিন্ন নাম রয়েছে এই সোনা রূপোর। রূপোকে কোথাও রজত বা চাঁদি বলে, কোথাও আবার সিলভার,
আর প্রাচীনকালে আর্জেন্টাম বলা হতো। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকলেও বিজ্ঞানীরা কিন্তু মৌলের চিহ্ন ব্যবহার করেছেন কিন্তু নির্দিষ্ট একটি করেই। সেক্ষেত্রে বিভিন্ন মৌলের ইংরেজি নাম ব্যবহার না করেও মৌলের ল্যাটিন নামের মাধ্যমে তার চিহ্ন প্রকাশ করেছেন। ল্যাটিন নামের প্রথম দুটি অক্ষর বা প্রথম অক্ষরের সঙ্গে অন্য অক্ষর মিলিয়ে এই চিহ্ন প্রকাশ করেছেন। ছবিতে দেওয়া ছকটিতে আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়াম, সোডিয়ামের ন্যাট্রিয়াম, তামার কিউপ্রাম, লোহার ফেরাম, সোনার অরাম, রূপোর আর্জেন্টাম। তাই পটাশিয়ামের ল্যাটিন নাম ক্যালিয়ামের থেকে এর চিহ্ন হয়ে যাবে কে, সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম থেকে চিহ্ন হবে এন এ, যেহেতু এন জানি আমরা নাইট্রোজেনের চিহ্ন ছিল তাই এন এ নেওয়া হচ্ছে। তামার কিউপ্রাম সি ইউ, যেহেতু প্রথম দুটো অক্ষর আছে, সি নিলে কার্বন হয়ে যেত তাই সি ইউ নেওয়া হচ্ছে। লোহার ক্ষেত্রে এর ল্যাটিন নাম আছে ফেরাম, ফেরামের এফ ই নেওয়া হচ্ছে কারণ এফ দিয়ে ফ্লুরিনকে বোঝায় তাই এখানে এফ ই নেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে রয়েছে সোনা, সোনার ক্ষেত্রে এ ইউ নেওয়া হচ্ছে, এর ল্যাটিন নাম আছে যেহেতু অরাম। রূপোর ক্ষেত্রে এর ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, আর্জেন্টামের নেওয়া হচ্ছে এ জি, কারণ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের চিহ্ন হয় এ আর, তাই এখানে দ্বিতীয় অক্ষরটা না নিয়ে তৃতীয় অক্ষরটা নেওয়া হচ্ছে এ জি। এরপর আসা যাক সংকেতে। মৌলিক বা যৌগিক অণুগুলোকে আমরা সংক্ষেপে প্রকাশ করার জন্য এই সংকেত ব্যবহার করে থাকি। ধাতু বা নিষ্ক্রিয় মৌল ছাড়া সাধারণত পরমাণুরা স্বাধীনভাবে থাকতে পারে না। স্বাধীনভাবে বলতে মানে শুধু পরমাণুরা একা থাকতে পারে না, এরা অণু গঠন করে এবং অণু গঠন করে তারা থাকে। এই অণুরা কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে। মৌলের পরমাণু দিয়ে গঠিত। যেমন হাইড্রোজেন অণুতে হাইড্রোজেনের দুটি পরমাণু নিয়ে একটি হাইড্রোজেন অণু তৈরি হয়, আর হাইড্রোজেনের অণুর সংকেত হয় H2। আমরা জানি হাইড্রোজেন মৌলের চিহ্ন হচ্ছে H, এবং হাইড্রোজেন অণু যেহেতু দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত তাই হাইড্রোজেনের ঠিক ডান দিকে একটু নিচে পাশে 2 লেখা হয়। একইভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে দুটি নাইট্রোজেন পরমাণু নিয়ে N2, ক্লোরিনের ক্ষেত্রে Cl2, সাদা ফসফরাসের ক্ষেত্রে 4টি ফসফরাস পরমাণু নিয়ে P4, ফ্লুরিনের ক্ষেত্রে দুটি ফ্লুরিন পরমাণু নিয়ে F2 গঠিত হয়। তোমরা নিজেরা এবার তাহলে এই ছকটা পূর্ণ করে ফেলতে পারবে, অর্থাৎ প্রত্যেকটি মৌলের অণুর সংকেতগুলো লিখে ফেলতে পারবে। এবার আসা যাক পারমাণবিকতা। পারমাণবিকতাটা আসলে কি না, মৌলের অণুতে যতগুলো পরমাণু থাকে সেটাই হচ্ছে পারমাণবিকতা। তাহলে অক্সিজেনের পারমাণবিকতা কত হবে না 2, নাইট্রোজেনের 2, ক্লোরিনেরও 2, সাদা ফসফরাসের 4, আয়োডিনের 2 আর ফ্লুরিনের 2। এবার আমরা কিছু অধাতুর যৌগের সংকেত কীভাবে লেখা হয় তা শিখব। কোনো যৌগের সংকেত লিখতে গেলে জানতে হবে যে যৌগটি কী কী মৌলের পরমাণু দিয়ে গঠিত, এবার সেই অনুযায়ী মৌলের পরমাণুর চিহ্নগুলো লিখতে হবে পাশাপাশি, এবং পাশাপাশি লেখারও নিয়ম আছে কিছু, যেগুলো তোমরা আরও পরবর্তীকালে জানবে। আর মৌলের পরমাণুগুলি কটি পরমাণু রয়েছে যৌগতে সেটা তার ডান দিকে একটু নিচে লিখতে হবে। যেমন আগের হাইড্রোজেন নাইট্রোজেন ওদের লিখলে ঠিক একই রকমভাবে কটি পরমাণু রয়েছে সেটি যৌগেতে লিখে প্রকাশ করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে জলের সংকেত দেওয়া আছে H2O, অর্থাৎ জলের সংকেতে আমরা দেখতে পাচ্ছি যে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দিয়ে এই জল গঠিত হয়েছে, তাই জলের সংকেত লেখা হয় H2O। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে মোনোর পাশে লেখা আছে 1, ডাই 2, ট্রাই 3, টেট্রা 4, পেন্টা 5। যৌগগুলিতে এইগুলির ব্যবহার তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে কেন এটা এরকম লেখা হয়েছে। এবার এখানে যৌগগুলির ক্ষেত্রে দেখো প্রথমেই রয়েছে কার্বন ডাইঅক্সাইড। এখানে একটি কার্বন আর দুটি অক্সিজেন রয়েছে।
তাই সংকেতে কার্বন ডাইঅক্সাইডের সংকেত হবে CO2। আচ্ছা, এখানে টুটা আমি টাইপিং করে ছোটো করে লিখতে পারিনি। কার্বন ডাইঅক্সাইডের CO2-র ক্ষেত্রে যেমন বইতে যেমন লেখা আছে টুটা, ঠিক একই রকম ডান দিকে ঠিক নিচে হবে। এরপর রয়েছে কার্বন মনোক্সাইড। আগে ছিল কার্বন ডাইঅক্সাইড, সেখানে ডাই মানে জানি দুই, তাই দুটি ডাই অক্সাইডের অর্থ হচ্ছে দুটি অক্সিজেন পরমাণু। আর এখানে মনো অক্সাইড আছে মানে একটি অক্সিজেন পরমাণু, যেহেতু মনো মানে এক, তাই কার্বন মনোক্সাইডের সংকেত হবে CO। তারপর রয়েছে মিথেন। মিথেনের সংকেত হচ্ছে CH4। তারপরে রয়েছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ায় একটা নাইট্রোজেন আর তিনটি হাইড্রোজেন রয়েছে, তার সংকেত হবে NH3। তারপর রয়েছে হাইড্রোজেন সালফাইড। দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি সালফার পরমাণু নিয়ে তৈরি হয় হাইড্রোজেন সালফাইড। আচ্ছা, তারপরে একটি S আর দুটি O, এখানে প্রথমে S আর পরে দুটি O বসিয়ে হয় সালফার ডাইঅক্সাইড। তারপর রয়েছে হাইড্রোজেন ক্লোরাইড। একটি হাইড্রোজেন ও একটি ক্লোরিন নিয়ে হয় হাইড্রোজেন ক্লোরাইড। আবারও বলছি, পরমাণুর সংখ্যা বোঝানোর জন্য যে সংখ্যাগুলো লেখা আছে, যেমন এখানে উপরে 2, 4, 3 এগুলো লেখা আছে, এগুলো কিন্তু ঠিক ডান দিকে ছোট করে লিখবে। আমার এখানে একটু বড় করে লেখা আছে, এরকম ওইভাবে লিখবে না। আমার ফোন থেকে করেছি বলে একটু অসুবিধা হয়েছে, ছোট করে লেখা সম্ভব হয়নি। তোমরা কিন্তু ছোট করে লিখবে ডান দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইডের যে দুটি অক্সিজেন রয়েছে পরমাণু, এখানে তার কারণে যে ডাই অক্সাইড হয়েছে সেটা এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। তারপরে আবার দেওয়া আছে PCl3, একটি ফসফরাস আর তিনটি ক্লোরিন পরমাণু। তিনটি ক্লোরিন বলে লেখা আছে সেখানে ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড। তারপরে রয়েছে CCl4, একটি কার্বন ও চারটি ক্লোরিন পরমাণু। চারটি ক্লোরিনের জন্য হচ্ছে টেট্রাক্লোরাইড, তাই CCl4-এর নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। তারপরে রয়েছে PCl5, পাঁচটি ক্লোরিন বলে পেন্টাক্লোরাইড, তাই PCl5-এর যৌগের নামটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। তারপরে রয়েছে PF3, এখানে তিনটি ফ্লুরিন পরমাণু আছে বলে তাই ট্রাইফ্লুরাইড, অর্থাৎ PF3-র যৌগের নাম হচ্ছে ফসফরাস ট্রাইফ্লুরাইড। তারপরে রয়েছে SO3, অর্থাৎ তিনটি অক্সিজেন রয়েছে তাই ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। পরবর্তীকালে তোমরা আরও বিভিন্ন যৌগের নাম এরকম পড়ে থাকবে। এরপর রয়েছে যোজ্যতা। কোনো যৌগে বিভিন্ন মৌলের একটি পরমাণু কতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে সেইটা নির্ণয় করলেই তোমরা যোজ্যতা খুব সহজেই নির্ণয় করতে পারবে। ছবিতে ছকটা তোমরা দেখো যে প্রথমে রয়েছে জল। জলের সংকেত হচ্ছে H2O। এখানে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তাহলে একটি অক্সিজেন পরমাণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তাই দুটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে, তাই এখানে 2 হবে প্রথমে। তারপরে মিথেনের ক্ষেত্রে CH4, চারটি হাইড্রোজেন আছে তাই 4। অ্যামোনিয়াতে তিনটি হাইড্রোজেন যুক্ত আছে তাই 3 লিখতে হবে ওখানে পাশে ছকে। আচ্ছা, ফসফিনে তিনটি হাইড্রোজেন আছে, PH3 যেহেতু সংকেত ফসফিনের তাই তিনটি হাইড্রোজেন 3। হাইড্রোজেন ক্লোরাইডে একটি হাইড্রোজেন, হাইড্রোজেন আয়োডাইডেও একটি হাইড্রোজেন, আর রয়েছে হাইড্রোজেন সালফাইড, সেখানে দুটি হাইড্রোজেন। অর্থাৎ এখানে প্রত্যেকটি যৌগতে একটি মৌলের পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে সেইগুলো যে নির্ণয় করা হলো সেইগুলোই হচ্ছে ওই মৌলগুলির। জলেতে দেখছিলাম যে অক্সিজেনের যোজ্যতা 2, মিথেনে কার্বনের যোজ্যতা হচ্ছে 4, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের যোজ্যতা পেলাম 3, ফসফিনে ফসফরাসের যোজ্যতা 3, হাইড্রোজেন ক্লোরাইডে ক্লোরিনের যোজ্যতা 1, হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিনের যোজ্যতা 1 এবং হাইড্রোজেন সালফাইডে সালফারের যোজ্যতা পেলাম 2। দুটি মৌলের মধ্যে যে যুক্ত হওয়ার ক্ষমতা সেটাই হচ্ছে আসলে এই যোজ্যতা, বা এটাকে যোজন ক্ষমতাও বলা হয়। এখানে গোলাপি কালিতে যেটা লেখা আছে সেটা তোমাদের আগের পৃষ্ঠাতেই পড়ানোর সময় বলেছি যে কোনো মৌলের একটা পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যাটাই হচ্ছে মৌলের যোজ্যতা। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ছবিতে যে
অক্সিজেনের যোজ্যতা রয়েছে 2, নাইট্রোজেন 3, কার্বনের 4, সালফারের 2, ক্লোরিনের 1, ফ্লুরিনের 1 এবং আয়োডিনের 1। এভাবেই তাহলে যোজ্যতা নির্ণয় করা হয় এবং যোজ্যতাগুলি তোমরা মনে রাখবে। আজকে এই পর্যন্তই। আবার অন্য দিন অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব।